স্যার এই জুতো, এইরকম জুতো তো অভিষেক পরতো। এই, বেঁচে আছে। এই, ওঠ, ওঠ। মনে হচ্ছে কি জল ছিটাতে হবে। কারা তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার জুতো কোথায় গেল রে? শুশ শুশ। আমরা কে, তুমি এখানে কি করে এলে, তোমার জুতো কোথায়, এগুলো পরে। আগে এটা বলো, তোমার শার্টে সুবোধের রক্ত কি করে এলো? সুবোধ স্যারের রক্ত? তোমরা কারা আর এখানে কি করছো? আমরা কে? What? ওটা দেখ, দেখছিস? সিআইডি? টান 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 টান। আমি কিচ্ছু করিনি। চুপ, মুখ বন্ধ, কোনো বাজে কথা নয়। অভিষেক, কালকে রাত্রি 10টার সময় সুবোধ খুন হয়েছে। কেউ কে গুলি করেছে। তোমার পুরো টিম ওখানে ছিল, শুধু তুমি ওখানে ছিলে না। কোথায় উধাও হয়েছিলে আর কেন? আর যখন তোমায় পাওয়া যায় তখন তোমার শার্টে সুবোধ বাবুর রক্ত লেগেছিল। স্যার এসব আপনারা কি বলছেন স্যার? আমি সুবোধ স্যারকে মারিনি। চলো ঠিক আছে, কিন্তু তোমার কাছে সুবোধ স্যারের মেসেজ এসেছিল তো, তাহলে গেলে না কেন? আমি কোনো মেসেজ পাইনি স্যার। মিথ্যে কথা বলার আগে দুবার ভেবে নে। তোর ফোন আমরা চেক করেছি, মেসেজ এসেও ছিল আর তুই ওটা পড়েওছিস। স্যার আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম স্যার, আমি সত্যি বলছি স্যার। খাওয়ার পর আমি সব ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না। কিন্তু মিস্টার সুবোধকে মারতে তুমি ভুলে যাওনি। আর ভুলবেই বা কি করে? সুবোধকে প্রতিশোধ নেবে ভেবেছিলে? হ্যাঁ, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল সে। হ্যাঁ স্যার, রাগ হয়েছিল আমার। উনি আমাকে বিনা কারণে কাজ থেকে বের করে দিলেন, কিন্তু সুবোধ স্যারকে আমি মারিনি স্যার। বিলিভ মি স্যার, সত্যি বলছি স্যার। কি করে বিলিভ করি বলো তো? তুমি তো খাওয়ার পরে অর্ধেক কথা ভুলে যাও। বার থেকে বেরোনোর সময় তোর সঙ্গে যে মেয়েটা ছিল, ওর সাথে বসে প্ল্যান বানিয়েছিস নিশ্চয়ই তুই সুবোধকে মারার জন্য। হ্যাঁ, কোন মেয়ে, কোন মেসেজ? স্যার আমি খুন করিনি স্যার। আচ্ছা, মেনে নিলাম যে তুমি সুবোধকে খুন করনি। তাহলে সুবোধের রক্তের ছিটে তোমার গায়ে লাগলো কি করে? স্যার আমার সত্যি কিচ্ছু মনে নেই। এই, একদম মিথ্যে কথা বলবে না। তোমার কি মনে হয় তুমি যা বলবে তা আমরা বিশ্বাস করে নেব? খুন করে স্মোক বম ফেলে ধোঁয়ার মধ্যে পালিয়ে গেল। ওর হাতে স্মোক বমের কেমিক্যালের ট্রেসেস পাওয়া গেছে স্যার। খুনি ওই। না না পঙ্কজ, সঠিকভাবে বলা যাবে না যে এই খুনি, কিন্তু একটা কথা ঠিক বস, সুবোধের খুন কাল রাত 10টার সময় হয়নি। এটা কি বলছো তুমি সালুকে? আমি বলতে চাইছি বস, সুবোধের খুন কালকে রাত 10টার সময় হয়নি, বরং পরশু রাত 10টার সময় হয়েছে। 24 ঘন্টা আগে? আর এসব কি বাজে কথা বলছেন আপনি? ওই পার্থ, সীমা আর অলোক, আরে ওই যে যারা 5 জন ছিল, ওরা কাল রাত 10টার সময় সুবোধ বাবুর খুন হতে নিজের চোখে দেখেছিল। আর আপনি বলছেন এনার খুন পরশু রাতে হয়েছে? হ্যাঁ ঠিক আরে এটা তাই কি করে হয়েছে। হতে পারে ডক্টর আর যে সালুখে? কোনো ভাবেই হতে পারে, কিন্তু হয়েছে এটাই। কিন্তু ডক্টর সালুখে, ওই 5 জন যেটা দেখেছিল, তাহলে সেটা কি? আমি জানি না কি করে হয়েছে, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুবোধের মৃত্যু পরশু রাতে হয়েছে 10টার সময়। আর এর কারণও আছে। ডক্টর সারিকা, এটা কি? ট্র্যাশ নোয়ার। ট্র্যাশ নোয়ার মানে? পঙ্কজ, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির চোখ খোলা থাকে, তাহলে তার চোখের পিউপিলসের নিচে একটা ব্রাউন কালারের লেয়ার তৈরি হয়। চোখের মধ্যে যে মনি থাকে সেটা শুকোতে শুরু করে, ময়েশ্চার শেষ হতে শুরু করে, আর সেই কারণে পিপলসের নিচে ব্রাউন লেয়ার আসে। একে ট্রেশ নর বলে। আর মৃত্যুর পর যত বেশিক্ষণ চোখ খোলা থাকে, তত এই লেয়ারটার কালার ডার্ক হতে থাকে। আসল কথাটা বলো সালুকে, তুমি কি বলতে চাইছো? আসল কথা হলো এটা বস,
এই দেখো এর ট্রেস নোটের কালারটা দেখো। এর ডার্কনেস এই কথা বলছে যে এর মৃত্যু কাল রাতে হয়নি বরং পরশু রাতে হয়েছে। কিন্তু ডক্টর সালুখে, আমরা যখন সুবোধ বাবুর বডিটা পেলাম তখন তো ওনার চোখ বন্ধ ছিল। হয়তো তোমাদের যাওয়ার একটু আগেই উনি ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিল। হয়তো হয়তো এটা হয়েছে, হয়তো ওটা হয়েছে। আরে তুমি তো নিশ্চিত করে কিছু বলছোই না। তুমি ভুল করছো সালুকে। কি আমি ভুল করছি? হ্যাঁ, ভুল করছো। মানে হচ্ছে তুমি সায়েন্টিফিক এভিডেন্সটাকে ভুল বলছো। আগে হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তার মানে ফরেনসিক টেস্টকে তুমি ভুল বলছো, মিথ্যে বলছো। দেখো সালুকে, ফরেন্সিক এভিডেন্সের কোনো কথা বলছি না। ভুল মানুষ করে, বুঝেছো? কিন্তু আমি কোনো ভুল করতে পারি না। কেন হতে পারে না? কারণ আমি ফরেনসিক এক্সপার্ট ভাই। আরে তুমি নিজেকে ভগবান ভাবো ভগবান নয়, নাকি? কিন্তু আমি expert স্যার, বটে। ভুল করো না। একদম বাজে কথা বলো না। আরে কি ধরনের কথা বলছো? স্যার একটা কথা বলুন আমাকে, যদি এরকম হয়, মানে যদি এরকম হয়ে থাকে, তো যখন আমরা এনার বডি পেলাম তখন এনার কম্প্রেসার তো অনেকটাই কম হওয়া উচিত ছিল। আর দুদিনে তো স্যার বডি পচে যাবে। শুধু বাড়িতেই নয় স্যার, আশেপাশেও তো পচে দুর্গন্ধ বেরোবে। কোনো ডেড বডি কিভাবে রাখা কোনো বড় কাজ তো নয় না দয়া। খুনি হয়তো এই বডিটাকে কোনো ফ্রিজার বা 0 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে দিয়েছিল। দেখো দেখো কি হয়েছিল, কি হতে পারতো সেটা আমি জানি না। আমি শুধু একটা কথাই জানি, যেটা আমি বারবার বলছি, যে এর মৃত্যু কাল রাতে হয়নি বরং পরশু রাতে হয়েছিল, রাত 10টার সময়। কিন্তু কালকে রাত্রি 10টার সময় 5 জন লোক নিজেদের চোখে দেখেছে ও যখন মারা যাচ্ছিল, বুঝেছো? আমার এই 5টা লোকের চোখের উপর কোনো ভরসা নেই। আমার শুধুমাত্র এই চোখের উপর ভরসা আছে। আর তুমি জানো লাশ কখনো মিথ্যে কথা বলে না। তাহলে ডক্টর ওই 5 জন, ওই 5 আই উইটনেস যা দেখেছিল সেটা কি ছিল? স্যার দয়া করে আপনি কিন্তু এটা বলবেন না যে ওটা হলোগ্রাম ছিল বা কোনো 3D ইলিউশন ছিল, এটা কিন্তু বলবেন না দেখো please। বস, 3D ছিল, হলোগ্রাম ছিল, যা কিছু থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা কথা জানি, ওটা সুবোধ ছিল না, কারণ সুবোধ আগেই মারা গেছিল। এখন বলছে সুবোধও ছিল না। আগে হ্যাঁ, ও সুবোধ ছিল না। আর এই কথাটা আমি জোর দিয়ে বলছি, যদি কেউ আমার কথাকে মিথ্যে প্রমাণ করে আমি সঙ্গে সঙ্গে এই চাকরি ছেড়ে দেবো। স্যার, ডক্টর সালুখের কথা তো এখনো অবধি কখনো ভুল প্রমাণিত হয়নি। কি জানি এইবার উনি সত্যি সত্যি রিজাইন না করে দেয়। কিছু বলা যাচ্ছে না। আমরা একসঙ্গে এত কেস সলভ করেছি, কিন্তু কখনো ডক্টর সালুকে এত উত্তেজিত খুব কম দেখেছি। আরে ভাই, উনি ওনার কাজ করছেন আর আমরা আমাদের কাজ করছি। এখন আমাদের কাছে প্রাইম সাসপেক্ট হিসেবে যদি কেউ থেকে থাকে সেটা হলো এই অভিষেক। আর স্যার ওই মেয়েটাও, যে অভিষেকের সাথে বার থেকে বেরিয়েছিল। পুরবি একটা কাজ করো, অভিষেকের কল লিস্টটা ভালো করে চেক করে দেখো। ওর ফোন বন্ধ হওয়ার আগে ও কাউকে ফোন করেছিল বা হয়তো কোনো ফোন এসেছিল। আর যদি ফোন আসে তাহলে ওই নম্বরটা ট্রেস করে ওই মেয়েটার খবর আমরা পেতে পারি। কিন্তু স্যার যদি সালুখে স্যারের কথা সত্যি হয় তো? যদি সত্যি হয় তাহলে আমরা পাগল হয়ে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে উনি, তাহলে স্যার আমি এটা ভাবছি যে উনি এই কথাটা প্রুফ করবেন কিভাবে? আরে শুনলাম যে অনেকগুলো মিটার আর অনেকগুলো লাইট চেয়ে পাঠিয়েছেন ডক্টর সালুকে। ডক্টর সারিকা বলল। কেন কেন স্যার? আই এম শিওর এটা তো উনি ছাড়া আর কেউ বলতেই পারবেন না। ডক্টর সারিকাও না? স্যার অভিষেকের ফোন সুইচ অফ হওয়ার আগে এই পিসিও থেকে ওর কাছে ফোন এসেছিল, আর ওই 45 সেকেন্ড মতন কথা হয়েছিল কারোর সাথে। কাল রাত 8টা 8:15 নাগাদ কেউ এখান থেকে ফোন করেছিল ওকে। আপনার মনে আছে কে করেছিল? কাল রাত 8টার সময় হ্যাঁ, একটা মেয়ে এসেছিল এখানে। মেয়ে? এটা দেখুন তো, এই মেয়েটা ছিল নাকি এই মেয়েটা ছিল? মুখটা তো আমি দেখতে পাইনি, খুব জোরে বৃষ্টি পড়ছিল আর ও ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু হ্যাঁ, কথা শুনতে পেয়েছি আমি ওর। কি
কি বলছিল? বলছিল যে আমি খুব সমস্যায় পড়েছি, আমার সাহায্য করো। এইসব শুনে খুব অবাক লাগলো আমার। কেন? ওকে দেখে মনে হচ্ছিল না যে ও কোনো সমস্যায় পড়েছে। ওকে তো বেশ খুশিই দেখাচ্ছিল। আর হ্যাঁ, নাম্বার ডায়াল করার সময় গানও গাইছিল। আচ্ছা, আর কিছু বলতে পারো ওর সম্পর্কে? স্যার, ও তো বেশ ফুর্তিতেই ছিল। ওই মদের ফ্লাক্স হয় না, তার মধ্যে কিছু ফেলে ওটাকে শেক করছিল। মানে ও এইসব প্ল্যান করে রেখেছিল? ওই ড্রিঙ্কটা ওর জন্য ছিল না, ওটা অভিষেকের জন্য ছিল। ও ফোন করে অভিষেককে ফাঁসিয়ে এখানে ডেকেছিল, আর ওই ড্রিঙ্ক ওকে খাইয়ে দিয়েছিল, আর তার মধ্যে কিছু নেশার জিনিস বা ওই ধরনের কিছু মেশানো ছিল। আর স্যার মনে হয় অভিষেক ওই মেয়েটাকে চিনতো, এই জন্য ওই মেয়েটার হাত থেকে ড্রিঙ্ক নিয়েও নিয়েছিল, আর তারপর খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপরও অভিষেকের কাপড়ে সুবোধের রক্ত লাগিয়ে দিয়েছিল। সেই জন্যই অভিষেকের কিছু মনে নেই, কারণ নতুন নেশায় বুঁদ হয়েছিল। মানে ডক্টর সালুকে ঠিকই বলছিল, অভিষেককে ফাঁসানো হচ্ছে, খুনি তো অন্য কেউ। কি হলো সালুকে, তোমার কি হয়েছে? হ্যাঁ দেখো, এ কি তোমার কাজের নমুনা? না, চেহারাটা কি করেছে? ডক্টর সালুখে, ডক্টর সারিকা বলছেন যে আপনি নাকি এক ফোঁটাও জল খাননি। ডক্টর সালুখে, আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাছাড়া আবার কি বাচ্চাদের মতন জেদ করছে? কোনো ভূত ঢুকেছে এর শরীরে? না, ভূত টুত কিছু নয়, ভূত আমার মাথায় চড়েছে বস, আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। আমি সত্যের এত কাছে, কিন্তু আমি জানি এটা হচ্ছে চোখের ভুল, অবশ্যই চোখের ভুল। উনি এটা কি করে করলো আমি কিছুতেই ক্র্যাক করতে পারছি না, আর যতক্ষণ এটা ক্র্যাক করতে পারছি আমি শান্তিতে বসতে পারবো না। প্লিজ প্লিজ। আরে সালুকে, আমার কথা, সালুকে স্যার, সালুকে। যদি ডক্টর সালুখের কথা ঠিক হয়, তাহলে সেই রাতে যা যা হয়েছিল এখানে সবটাই ভুল ছিল, আর ওদের ভুল দেখানো হয়েছিল। শুধুমাত্র ওই গুলি আর ওই স্মোক বোম ছাড়া ওগুলো ইউজ হয়েছিল, না হলে রুমে ধোয়া হতো না, না অলোকের পায়ে গুলি লাগতো। তো খুনি এখানেই ছিল না স্যার? না, ও এত বড় রিস্ক তো নেবে না। তাহলে স্যার গুলি কে চালালো? আর স্যার, স্মোক বোমই বা কে ফেললো? ওটাই তো জানতে হবে ফ্রেডি। যা বুঝতে পারছি, স্মোক বোম এইখান থেকেই ঢুকেছিল, মানে এই দিক থেকে এসেছিল। তার মানে খুনি ওদিকে দাঁড়িয়েছিল? খুনি নয়, মানে যেটা থেকে বোমটা ছোড়া হয় সেই জিনিসটা ওখানে ছিল, সেই জিনিসটা। আর গুলি এদিক থেকে চলেছে। আমরা এতক্ষণ এটাই ভাবছিলাম যে খুনি হতে পারে এখান থেকে দাঁড়িয়ে গুলি করেছে লুকিয়ে। স্যার, আপনি যে বললেন এখানে খুনি নাকি ছিলই না। খুনি এখানে ছিল না, কিন্তু ও এখানে অটোমেটিক মেশিন কিংবা এরকম কিছু রেখেছিল যেটা দিয়ে গুলি করতে পারে। একটা কাজ করো, এখানে স্প্রে করে দেখো গান পাউডার পাওয়া যায় কিনা। স্যার, আর ফ্রেডি, তুমি এই সোফাটাকে জড়িয়ে ধরো, আরে ঠিক করে চেক করো এই সোফাটাকে, ঠিক আছে? এখানকার এসি কাজ করছে না। আরে পঙ্কজও বলছিল এখানে প্রচন্ড গরম লাগছে। কি গরম লাগছে? আমি এসি অন করে দিচ্ছি। এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কিন্তু এই আই উইটনেসটা বলছিল যে দুদিন আগে এই এসিটা তো ঠিক ছিল, হঠাৎ কি করে খারাপ হয়ে গেল? বস, মনে হচ্ছে কম্প্রেসার পুড়ে গেছে। কম্প্রেসার তো পুড়বেই, তার কারণ হলো কেউ এই এসিটাকে অনেকক্ষণ ধরে অনেক লো টেম্পারেচারে চালিয়ে রেখেছিল। ও, যাতে বডি যেন না পচে। আর সেই কারণেই যখন লাশটা পাওয়া গেল তখন বডি টেম্পারেচার নর্মাল ছিল, যাতে লোকে মনে করে যে খুন এক্ষুনি হয়েছে। স্যার, হ্যাঁ ফ্রেডি? স্যার, মনে হচ্ছে এই সোফাটার গায়ে কিছু লেগেছিল, কেউ জোর করে টেনেছিল, কিন্তু এই ছোট্ট টুকরোটা সোফাতেই ছিল। হতে পারে এটা সেই মেশিনেরই টুকরো হবে যাকে স্মোক বোম বলা হচ্ছে। হতে পারে। এটা সোফার কোনো কিছু হতে পারে না। স্যার কাবার্ডে গান পাউডারের ট্রেস রয়েছে। ও কোনো অটোমেটিক ফায়ারিং মেশিন ফিট করেছিল ভেতরে, আর সেই মেশিনের এম সিলিং এর দিকে ছিল, কারণ যতগুলো গুলি চলেছে সবকটা সিলিং এ গিয়ে লেগেছিল।
কিন্তু স্যার ওই মেশিনটা অপারেট করছে কি করে? ট্রিগারটাও রিমোট কন্ট্রোল ইউজ করেছে। যাতে লোকেদের মনে হয় যে এই রুমে খুনি রয়েছে যে গুলি চালাচ্ছে, কিন্তু স্যার খুনি এত কষ্ট করতে যাবে কেন? যাতে কারো সন্দেহ না হয় যে খুন করার সময় এখানে কেউ ছিল। কিন্তু একটা ব্যাপার তো একদম পরিষ্কার হয়ে গেছে, খুনি ওই 5 জনের মধ্যেই কেউ হবে। কারণ এই 5 জনকেই যাদের ওপর সন্দেহ করা লজিক্যালি বোকামো, কারণ ফায়ারিং তো সামনে থেকে হয়েছিল, রাইট? স্যার আমি শিওর এটা কোন মেয়েটা। ওই মেয়েটাই যে অভিষেককে ফোন করে বার থেকে বাইরে ডেকেছিল। কিন্তু মেয়ে বলতে তো দুজন, একজন সীমা আর একজন বিনীতা। তাহলে দুজনের কেউ একজন হবে হয়তো। যেই করে থাক খুব ভালো প্ল্যানিং করেছিল সে। প্রথমে সুবোধকে খুন করে, তারপরে ওনাকে অন্য রুমে নিয়ে যায় আর সেখানে এসি চালিয়ে রেখে দেয়। আর এখানে এই রুমে মেশিন টেশিন লাগিয়ে নাটকের জন্য তৈরি করে। আর এসবের মধ্যে অভিষেককে ফাঁসিয়ে দিয়েছে। ওর শার্টে সুবোধবাবুর রক্ত লাগিয়ে দিয়েছে। তারপরে এসি রুম থেকে ওর লাশটাকে নিয়ে এসে এখানে এই রুমে রেখে দিয়েছিল যাতে ওর বডির টেম্পারেচার নর্মাল হয়ে যায়। আর তারপর সুবোধবাবুর মোবাইল থেকে সবাইকে SMS করে দিয়েছিল। আর তারপর অপেক্ষা করে মজা শুরু হওয়ার। স্যার আমরা সবার মোবাইল লোকেশন চেক করেছি, সেদিন এখানে কেউই ছিল না, সবাই অন্য জায়গায় ছিল। খুনি খুব স্মার্ট পুরবি, যে এত বড় একটা প্ল্যান করেছিল তার কাছে এই লোকেশন ফেক করা এমন কোনো কঠিন কাজ নয়। ওকে স্যার, ঠিক আছে, সবকিছু মানছি। অভিষেককে এতে ফাঁসানো হয়েছিল, এই স্মোক বম্ব, বুলেটস, মেশিন দিয়ে চালানো হয়েছিল। কিন্তু এখনো স্যার একটা জিনিস মাথার মধ্যে কিছুতেই ঢুকছে না। কি? ওরা 5 জন আমাদের বলেছিল যে সুবোধের সঙ্গে কেউ ঝগড়া করছিল, কিন্তু সুবোধ তো আগেই মারা গেছিল। তাহলে ওরা 5 জন দেখলোটা কি? পঙ্কজ, আমি বলছি এটা কি ছিল। ডক্টর সালুখে, আপনি জানতে পেরে গেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। কি জানলেন? আরে একটু অপেক্ষা করো ভাই, একটা কাজ করো, ওই 5 জন উইটনেসকে এখানে ডেকে নাও তাড়াতাড়ি, এক্ষুনি। আরে কিন্তু কারণটাকে তো বলুন। টাইম ওয়েস্ট করো না, আমার কাছে অনেক কাজ আছে। তাড়াতাড়ি ওদের 5 জনকে ডাকো, কুইক কুইক ডাকো। কি ব্যাপার, ডক্টর সালুকে যেন ঘোড়ায় লাগাম লাগিয়ে এসেছে। লটারি লেগেছে। স্যার এসব হচ্ছেটা কি? আর আমাদের আপনারা এখানে কেন ডেকে পাঠিয়েছেন? তোমাদের সবার কাছে আমাদের একটা জরুরি প্রশ্ন আছে, এই জন্য। কি? আচ্ছা, তোমরা জোর দিয়ে বলতে পারো যে তোমরা সবাই সুবোধকে খুন হতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আর এই কথাটা তো আপনাকে আগেও বলেছি। আরে সরি, এটা আমার মিস্টেক। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্নের উত্তর সহজ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি সবাই ওই সুবোধকেই খুন হতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমরা সবাই তো সেখানেই ছিলাম, আমরা সুবোধ স্যারকেই দেখেছিলাম। স্যার ইউ মিন উনি সুবোধ স্যার ছিলেন না অন্য কেউ ছিলেন? ওনার ডুপ্লিকেট অর সামথিং? নো ওয়ে, এটা হতে পারে নাকি? আমরা কি সুবোধ স্যারকে চিনি না নাকি? এক্স্যাক্টলি স্যার, আমরা এতটাও বোকা নই। আমি সেটা কখন বললাম তোমাদের যে তোমরা সবাই বোকা? আমি কিন্তু কিছু বলিনি। যা বলেছে এ বলেছে। এটা হতে পারে নাকি? আমরা কি সুবোধ স্যারকে চিনি না নাকি? এক্স্যাক্টলি স্যার, আমরা এতটাও বোকা নই। আমি সেটা কখন বললাম তোমাদের যে তোমরা সবাই বোকা? আমি কিন্তু কিছু বলিনি। যা বলেছে এ বলেছে। এসব আবার কি? চোখের ধাঁধা। আমি তোমাদের সেটাই দেখাবো যেটা আমি দেখাতে চাই। সেটা এরকমই ধোঁয়াশা ছিল। সেদিন রাত্রে সুবোধ যখন খুন হয়, তোমাদের চোখ ভুল দেখেছিল। তোমরা সবাই পেপার ঘোষ দেখে বোকা বনেছিলে। পেপার ঘোস্ট? পেপারস ঘোস্ট? এসব কি? কিন্তু এসব কে করলো? তোমাদের মধ্যেই কেউ একজন। এসব কি স্যার?
আর আর এসব কি করে হলো? 150 বছরের পুরনো ট্রিক এটা। যা কিছু আপনারা দেখেছেন সেটা চোখের ভ্রম ছিল, একটা ইলিউশন ছিল। একটা প্রজেক্টর দিয়ে একটা ফিল্ম প্রজেক্ট করা হয়েছিল একটা স্ক্রিনের ওপর। ওই স্ক্রিনটার অ্যাঙ্গেলটা এমন ভাবে রাখা হয়েছিল যাতে করে যা ইমেজ ওই স্ক্রিনের উপর প্রজেক্ট করা হচ্ছিল সেটা একটা রিয়েল লাইফ ইমেজ মনে হচ্ছিল। এরকমই সেই দিন হয়েছিল। ওইখানে আছে প্রজেক্টর। ওই প্রজেক্টর থেকে সুবোধ বাবুর ফিল্ম এই স্ক্রিনটায় প্রজেক্ট করা হয়েছিল, আর তোমরা সুবোধ বাবুর একটা রিয়েল লাইফ ইমেজ দেখেছিলে। যাতে তোমাদের মনে হয় যে সত্যি সুবোধ ওখানে উপস্থিত ছিল, কারোর সঙ্গে ঝগড়া করছিল। সেই রাতে সুবোধবাবুকে খুন করা হয়নি, ওনার মার্ডারের ফিল্ম চলছিল। ওনাকে তো একদিন আগেই খুন করা হয়েছিল। একদিন আগেই মানে? কিন্তু স্যার আমরা তো ওখানে কোনো প্রজেক্টটা দেখিনি। যেরকম গুলি চালানোর জন্য আর স্মোক বম ফেলার জন্য মেশিন ইউজ করা হয়েছিল, সেইভাবেই খুনি প্রজেক্টরকে কোথাও লুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, একদম প্রজেক্টরকে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। আর এই দেখুন, যে রুমে সুবোধ বাবু খুন হয়েছিলেন সেখান থেকে আমি পেয়েছি এইটা। জানেন এটা কি? এটা স্ক্রিনটার একটা ছোট্ট টুকরো। কিন্তু স্যার, এটা আমাদের মধ্যে কে করতে পারে? এর উত্তর তো তোমাদের মধ্যেই কেউ একজন দেবে, তোমাদের থেকেই। এ দেখো, স্যার এদের সবার তো ভয়ে মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ পুরবী, শুধু দুজন ছাড়া। অলোক আর বিনীতা। আরে তোমরা তো খুব সাহসী। স্যার এরা তো ভয়ই পেল না। আপনারা এগুলো কি বলছেন? আর আমরা এসব করবোই বা কেন? আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কে বুঝবে? তুমি হলে একজন আর্ট ডিরেক্টর, ভিজুয়াল এফেক্ট, প্রজেকশন, লাইটস, এসব ব্যাপারে তোমার তো খুব ভালো নলেজ আছে, তাই না? হ্যাঁ, আর এই প্ল্যানে তোমার সঙ্গে ছিল তোমার পার্টনার বিনীতা। না না, এসব কি বলছেন? আমরা এসব কিছু করিনি। আপনারা আমাদের জোর করে ফাঁসাতে চাইছেন। আর হ্যাঁ, নলেজ আছে তো কি হয়েছে? আমরা খুনি হয়ে গেলাম। ভালো বলছেন তো। এসব ফালতু নাটক করবেন না আপনারা। আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাদের যদি ইচ্ছা করে ফালতু কথা শোনার, তাহলে এখানে থেকে যাও। চলুন, সরুন। আমরাও এখানে সরাতেই এসছি সমাজের নোংরা। সুবোধ স্যার একটা নতুন প্রজেক্ট পেয়েছিল আমেরিকাতে। আমি ভীষণই খুশি ছিলাম যে আমরা সবাই প্রথমবার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার সাথে আমাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, সুবোধ স্যার আমাকে নিয়ে মজা করেছিলেন। বলেছিলেন যে আমি জঘন্য আর্ট ডিরেক্টর, আমার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার যোগ্যতা নেই, লো বাজেটের যেসব কাজ হয় তাতে কাজ করার উপযোগী। উনি চাইছিলেন না যে আমি এই প্রজেক্টে অংশগ্রহণ করি। ওনার পাগলামো সহ্য করলাম, ওনার সন্দেহ করা সবকিছুই সহ্য করে গেলাম। কিন্তু তার বদলে উনি আমাকে অপমান করলেন। তাই আমি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওনাকে বুঝিয়ে দিই যে আমি কি করতে পারি। সেই কারণে বিনীতার সঙ্গে মিলে সুবোধকে মারার প্ল্যান করেছিলে। আচ্ছা, এই সুবোধবাবুর রেকর্ডিং তোমরা কোথা থেকে পেয়েছিলে? ওই রেকর্ডিং অ্যাকচুয়ালি আমরাই করেছিলাম। কিছুদিন আগে সুবোধ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা সিন রিহার্স করে দেখিয়ে দিন। স্যার অ্যাক্টিং করলেন আর ও রেকর্ড করলো। আর খুন কবে করেছিলে? 2 দিন আগেই আমি ওনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলাম ড্রিঙ্কসের জন্য। আমি ওনার ড্রিঙ্কটা ওনার শার্টেই ফেলে দিই, তাই ওনাকে অন্য একটা শার্ট দিই পরার জন্য। ঠিক ওরকমই শার্ট যেই শার্টে তুমি ওনার রেকর্ডিং করেছিলে, আর তারপরে ওনার খুন করে দিলে। পুরো তামাশা শেষ হয়ে যাবার পরে তুমি রুমে ঢুকে ওই মেশিনটা বের করে আনলে। আর ওই বেচারা অভিষেককে ফাঁসিয়ে দিল।
প্ল্যান তো খুব ভালো করেছিলে তোমরা দুজনে, কি অলোক আর বিনীতা, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে এটা। আমাদের যে ফরেন্সিক এক্সপার্ট আছেন না, ডক্টর সালুখে, ওনাকে কেউ আজ পর্যন্ত চোখে তুলে দিতে পারেননি, তোমার পেপার ঘোষ পর্যন্ত। আর এবার জেলের গলাদের পেছনে বসে ভাবতে থাকো যে আর কোনো নতুন প্ল্যান করা যায় কিনা। নিয়ে যাও এদের দুজনকে। চলো। হ্যাঁ বস, আমি বলেছিলাম না প্রমাণ করে দেবো, নাহলে চাকরি ছেড়ে দেবো, বলেছিলাম না? ভেবেছিলাম যে এবার নিষ্কৃতি পাবো ওর হাত থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ সালুখে। থ্যাঙ্কস। দেখো আবার রেজিগনেশন লিখতে যেও না, পরের বারে দেখবো। পালিয়ে গেছে মনে হয় স্যার। যাবেটা কোথায়? আয় আয় আয়, তোরই বাড়ি এটা। দৌড়াচ্ছিস কোথায়? হ্যাঁ, সিআইডি থেকে পালানো তো সহজ নয়। আমার একটা গুণ আছে, যখন আমি রেগে যাই তখন অপরাধের খারাপ সময় শুরু হয়ে যায়। এর তো খারাপ টাইম শুরু হয়ে গেছে স্যার। এসব কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, বাবা, তোমার এই স্টুডেন্টরা তাদের ভালোবাসায় তোমাকে বিগড়ে দিচ্ছে খালি, তাই না? তোমার তো খুব ভালোই লাগছে। জিজ্ঞাসা করা যাক, কি হলো বলো? আরে এগুলো তো ময়লা কাপড়, তাই না? দিন, এটা আমাকে দিন। ভাই, আমি আসছি। স্যার এখন কেমন আছেন? ভালোই আছে, আর আগের থেকে বেটার রয়েছে। আর সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। যদি তোমরা এখানে রোজ না আসতে, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারতেন না। আরে দাদা, এভাবে বলো না। স্যার তো আমাদের কাছে মা বাবার থেকেও বড়। একদম ঠিক। আর আমরা জীবনে যা কিছু শিখেছি সবকিছু স্যারের জন্যই হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতে, হয়তো আমরা দুজন এইভাবে বাবার দেখাশোনা করে উঠতে পারতাম না। সন্দীপ আঙ্কেল, নমস্কার আঙ্কেল। নমস্কার। ভালো আছো? তোমার বাবা কেমন? ভালো আছেন, খুব ভালো আছেন। বাহ, বেশ কথা। দেখো, ওর জন্য এটা এনেছিলাম। আঙ্কেল, 25 লাখ টাকার চেক? হ্যাঁ মা, আজ জ্ঞানদীপ ইনোভেশনস এর 5 বছর পূর্তি, সেটার উপহার ভাবতে পারো। আঙ্কেল, সেটা ঠিক আছে, কিন্তু বাবা তো গত 2 বছর ধরে কোম্পানির জন্য কোনো কাজই করেনি। দেখো, কিছু সম্পর্ক এই সমস্ত কথাবার্তার অনেক ঊর্ধ্বে হয়। তোমার বাবা আর আমার বন্ধুত্ব অনেকটা এরকম। চলো জ্ঞানের সঙ্গে দেখা করি। বাবা, দেখো কে দেখা করতে এসেছেন। কেমন আছে আমার বন্ধু? আরে, আগে থেকে তো অনেক ফিট মনে হচ্ছে। যদি তোকে এত হ্যান্ডসাম লাগে, নার্স তোকে ভালোবেসে ফেলবে।
শোনো, প্লিজ। আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর আঙ্কেল, যাও যাক। হ্যাঁ হ্যাঁ প্লিজ এসো সবাই। ওনার এই চেকটার জন্য আমাদের সত্যি খুব হেল্প হয়ে যাবে। হ্যাঁ, পাপার জন্য একটা অ্যাডভান্স বেড নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ আরে স্যার, স্যার কি হলো? স্যার কি হলো? লাইট অন্ধকার কেন এখানে? লাইট কি হলো? কি হলো? সন্দীপ আঙ্কেল? আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপবাবুর খুন করেননি। স্যার, উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার সিএলআইএস হয়েছে। কমপ্লিট লকিং সিনড্রোম। হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার, 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়, তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার, এটা অসম্ভব। খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে, আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন। স্যার, আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি। আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চিও এই খাট থেকে নড়তে পারবেন না। স্যার, এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে, তাই না, যে আমার বাবা নাটক করছে না? এটা তো একদম শিওর যে ওই সময় তৃতীয় কেউ ছিল এখানে। আচ্ছা, এই উনি আবার জানালা দিয়ে আসেনি তো? পঙ্কজ, ফ্রেডি, তোমরা জানালার আশপাশটা ভালো করে চেক করে দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার, অদ্ভুত ব্যাপার, প্রথমবার এইরকম হলো যে খুনির সাক্ষী এখানে রয়েছে কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না। সেটা পাওয়া যেতে পারে স্যার, সাক্ষ্য কি করে পাবো? এই মেশিনের সাহায্যে, যার নাম হলো BCI, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই মেশিনটা প্যারালাইজড পেশেন্টদের অনুভবগুলোকে বুঝতে সাহায্য করে। অদ্ভুত ব্যাপার, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব স্যার। স্যার, এই মেশিনটা রক্তের অক্সিজেন ফ্লোকে বুঝে নিয়ে পেশেন্টের অনুভবগুলোকে ব্যক্ত করে দেয়। একটু ভালো করে এক্সপ্লেন করো দেখি। স্যার, আমি বলছি, এই মেশিনটা মাথার ভিতরে রক্ত প্রবাহকে ডিটেক্ট করে, তারপর এটা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা প্রশ্ন করলে তার উত্তরে মস্তিষ্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন হচ্ছে। ও, আর এই রক্তের মাত্রা এইটা বলতে পারবে যে ওই সময় এই মানুষটা কি ভাবছিল, এর মনের মধ্যে কি চলছিল। এক্স্যাক্টলি। গুড, ভেরি গুড। ফ্রেডি স্যার, এখান থেকে ওপরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে আমি জানি। এই পাইপটা দেখ, খুনি এই পাইপটা বেয়েই উপরে উঠেছিল, খুন করে এই পাইপটা ধরেই বেয়ে নিচে নেমে গেছিল। আর ওই ভাঙা টপটা দেখতে পাচ্ছিস, ওইটার উপরই পড়ে দৌড়ে পালিয়েছিল। চলুন স্যার, নিচে গিয়ে দেখি। চল। আমার বাবা অ্যাক্সিডেন্টের আগে এই টেকনিকটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বাবা সবসময় এটা বিশ্বাস করতেন যে বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে, প্রয়োজন শুধু চোখ খুলে সমাধানটা খুঁজে বের করা। আপনার বাবা একদম ঠিক কথা বলতেন। হ্যাঁ স্যার, জ্ঞান স্যার চেয়েছিলেন যে বিজ্ঞানের জন্য তারা চোখে দেখতে পাক যারা দৃষ্টিহীন, যারা শুনতে পায় না তারা যেন শুনতে পায়। মানুষের উপকার করতে চেয়েছিলেন জ্ঞান স্যার। আর নিয়তির খেলা দেখুন,
আজ ওনারই আবিষ্কার ওনাকে সাহায্য করছে, যেটা একদিন ওনার অনেক বড় স্বপ্ন ছিল। ঠিকই বলছেন স্যার, টপটা তো ভাঙা। আর এই দেখ, পায়ের এই ছাপগুলো দেখ, খুনি এই পথেই পালিয়েছিল। স্যার এখানে দেখুন, রক্ত স্যার। তার মানে পঙ্কজ, ঘরের ভেতর আরো কেউ ছিল যে সন্দীপ বাবুকে খুন করেছে। রক্তের এই স্যাম্পলটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক। আচ্ছা, এই জ্ঞানবাবু বিসিআই এর সাহায্যে কি কথা বলতেন? যেরকম ওনার যখন খিদে পেত উনি সেটা বলতেন, যদি ওনার বেড প্যানের প্রয়োজন হতো সেটাও বলতেন, এমনকি বাবা ওটা দিয়ে দাবাও খেলতেন স্যার। কি দাবা খেলতেন? গ্রেট। হ্যাঁ স্যার, যেমন যেমন প্যাটার্ন এনার মনের মধ্যে তৈরি হতো সেই অনুযায়ী অক্ষরের পেছনে লাইটগুলো জ্বলে উঠতো, আর আমরা অক্ষরগুলোকে মিলিয়ে বুঝে যেতাম যে ইনি কি বলতে চাইছেন। তাহলে তো উনি বলতে পারবেন যে খুনি কে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। স্যার বাবাকে একবার জিজ্ঞেস করা উচিত। অবশ্যই করব, আগে তো আমরা ভালো করে তদন্ত করে নিই। সারিকা, ছুরির মধ্যে কিছু পেলে? শুধু মিস্টার জ্ঞানের আঙুলের ছাপ পাওয়া গেছে, আর কারোরই নয়। তাহলে হতে পারে খুনি গ্লাভস পরেছিল স্যার খুন করার সময়। তার মানে খুনি জানলা দিয়ে ঘরের ভেতরে আসে, ও সন্দীপকে মারে, আর সেই ছুরিটা জ্ঞানের হাতে ধরিয়ে দেয়, আর তারপর লোকেরা এই রুমে আসার আগেই ও জানলা দিয়ে পালিয়ে যায়। স্যার এটাও তো হতে পারে যে খুনি কোনো বাড়ির লোক। না পূর্বী, রুমে যতগুলো লোক ছিল স্যার, তাদের কারোর শরীরে এই চোট বা আঘাতের চিহ্ন ছিল না স্যার। আর ওই শুকিয়ে যাওয়া রক্ত, ওটা কোনো বাইরের লোকেরই। একটা কথা বুঝতে পারছি না দয়া, যদি খুনি বাইরের লোক হয় তাহলে এটা কি করে জানলো যে সন্দীপ জ্ঞানের সঙ্গে দেখা করতে আসবে? 10 মিনিট আগে সন্দীপ পৌঁছে যায় আর তারপর ওর খুন হয়ে যায়। স্যার এমন মনে হচ্ছে যে হতে পারে এই খুনি সন্দীপ বাবুকে ফলো করছিল, আর যখন সন্দীপ বাবু তার পুরো দিনের শিডিউল বানাচ্ছিল, হতে পারে কোনোভাবেও জেনে গেছিল যে বিকেল বেলায় সন্দীপ বাবু জ্ঞান বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু এরা দুজনেই সন্দীপ আর জ্ঞানবাবু কথা বলবে সেটা কি করে জানলো? স্যার এটাও হতে পারে যে খুনি জানতো না, আর যেহেতু ও ওকে ফলো করছিল, যেই সুযোগ পেয়েছে রুমে ঢুকে ওকে মেরে দিয়েছে। দয়া, নিশ্চয়ই ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল এই সন্দীপের ওপর, সেই জন্যই তো খুনি পিছু না ছাড়েনি। আর বস, যার সঙ্গে এই সন্দীপ বাবুর শত্রুতা ছিল তার এ প্লাস্টিক অ্যানিমিয়া ছিল। ও আচ্ছা, এই জিনিসটা আসলে কি স্যার? পঙ্কজ, এটা একটা খুব রেয়ার ডিজিজ। এই অসুখটা খুব কম লোকের হয়। এতে মানুষের বোন ম্যারো আর বোন ম্যারো স্টেম সেলস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর প্লেটলেটস সব ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যদি এই রোগটা রেয়ার হয় তাহলে খোঁজ নেওয়া খুব একটা কঠিন হবে না যে শহরে কতজন লোক আছে যাদের এই ধরনের রোগ আছে। এ প্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ দা, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই শহরে সব মিলিয়ে 45 জন লোক আছে যারা এই রেয়ার অসুখে ভুগছে স্যার। তাদের মধ্যে 16 জন তো দেশেই নেই। তার মানে বাকি রইল 29। তাদের মধ্যে 14 জন এমন লোক আছে যারা বয়স্ক, মানে উঁচু ব্যালকনি থেকে লাফাতে পারবে না। বাকি রইল 15। তাদের মধ্যে 7 জন বাচ্চা আছে যাদের বয়স 12 বছরের কম। তাহলে বাঁচলো 8 জন। হ্যাঁ স্যার, আর 8 জনের মধ্যে তো 4 জন এমন আছে স্যার যারা অনেক বেশি মোটা স্যার। এই দেখুন, ও এরা না ওই ব্যালকনিতে উঠতে পারে না লাফাতে পারে, অসম্ভব স্যার। তার মানে দয়া, আমাদের কাছে সাসপেক্ট 4 জন সাসপেক্ট। হ্যাঁ স্যার। নাম কি তাদের? স্যার লীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। নীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। রবি, স্যার একটু দেখো তো আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোনো পুরনো পাপি কিনা। পেয়ে গেছি, রমেশ। চুরি, ছিনতাই, তাছাড়া লোকেদের মেরেওছে। থাকে কোথায় সে? সরোজনগর চল। নিয়ে এসে একে। মালা,
একটা ফুলের মালা আমাকেও একটু পরাও। আচ্ছা বলো, বিয়ে কবে করছো? বিয়ে? আর তোকে? আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে। কেন? তুই এতটাই খারাপ দেখতে যে তোর বাড়ির আয়না ভয় পেয়ে যায় তোকে দেখে। কিন্তু তোমার বাড়ির আয়না তোমার জন্য কবিতা বলে, এটা আমি খুব ভালো করে জানি। আরে তোর হাতে আবার কি হলো? আরে কিছু না, শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে এরকম চোট লেগেই থাকে মালা দেবী। নাটক করিস না, বল কি হয়েছে? ব্যাপারটা এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি মহিলা রাস্তা পেরোনোর জন্য এগোচ্ছিল। তখনই উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল খুব জোরে, খুব স্পিডে, 100 স্পিডে ওর দিকেই এগোচ্ছিল। যখনই মোটরসাইকেল ওই বুড়ি মহিলাকে ধাক্কা মারতে যাচ্ছিল, মাঝখানে পৌঁছে গেলাম আমি আর বাঁচিয়ে নিলাম ওকে। আচ্ছা, তুই এতটাই সাহসী? আমি কি কি ভালো পারি সে ব্যাপারে তো তুমি এখনো জানোই না। আচ্ছা বল, আর কি কি গুণ আছে তোর মধ্যে? আমার ভালো গুণগুলো হলো কি হলো? তোর মুখটা ভয়ে এভাবে ফ্যাকাশে হয়ে গেল? মালা মালা আমাকে একটু 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 লুকোতে দে। আরে মালা লুকোতে দে। লুকোচ্ছিস কেন? আরে মালা, আরে কেন লুকোচ্ছিস তুই? এটা কি করে দিলি তুই? আমার সব ফুল নষ্ট করে দিলি। স্যার এ তো সেই। পালিয়ে গেছে মনে হয় স্যার। যাবেটা কোথায়? আয় আয় আয়, তোরই বাড়ি এটা। দৌড়াচ্ছিস কোথায়? হ্যাঁ, সিআইডি থেকে পালানো তো সহজ নয়। আমার একটা গুণ আছে, যখন আমি রেগে যাই তখন অপরাধীর খারাপ সময় শুরু হয়ে যায়। এর তো খারাপ টাইম শুরু হয়ে গেছে স্যার। এসব কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আনিনি স্যার, নিজে বানিয়েছি। এই মেশিনটা তুই বানিয়েছিস? দেখে তো মনে হচ্ছে চাও ঠিক করে বানাতে পারিস না, মেশিন বানিয়েছিস। কোথা থেকে চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। শুধু চুরি করিসনি, খুনও করেছিস তুই। খুন? কার স্যার? D117 MG রোড, সুন্দরনগর। এখানে গেছিলি তো তুই? তোর হাতে আঘাত লেগেছে না? তোর এই রক্ত আমরা ওখানে পেয়েছি। আমার ছিল না স্যার। তোরই ছিল। তুই যে হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলি সেখানেই ম্যাচ করে গেছে। মাঝার কোনো রাস্তা নেই? না, সোজা ফাঁসি। চুরির জন্য ফাঁসি দিয়ে দেবে? চুরি নয়, খুন, সন্দীপের খুন। না স্যার, আমি কোনো খুনই করিনি। আমি তো শুধু ওখানে চুরি করতে গেছিলাম। তুই একে খুন করিসনি? হে ভগবান, কি বিপদে পড়লাম। মায়ের দিব্যে বলছি স্যার, আমি কোনো খুন করিনি। আমি তো খবর পেয়েছিলাম যে ওখানে একটা লোক থাকে যার প্যারালাইসিস হয়ে গেছে। চুরি কোথায় করতে হবে সেটা ভালো করে জেনে নিয়ে আমি ওখানে শুধু চুরি করতে গেছিলাম। আমি ওখানে শুধু এই কারণেই গেছিলাম। আমি তোকে চিনিও না, কেন মারবো? কারণ সন্দীপ তোকে চুরি করার সময় দেখে ফেলে, তাই একটা অপরাধ লুকোতে গিয়ে আরেকটা করে ফেলেছিস। হ্যাঁ, এই কথাটা সত্যি স্যার যে আমি ওখানে গেছিলাম আর সন্দীপ আমাকে দেখে চিৎকারও করেছিল। ওর চিৎকার শুনে আমি ভয় পেয়ে গিয়ে পালিয়ে এসেছিলাম। তাহলে তোর লাগলো কি করে? এটা যখন সন্দীপ চিৎকার করলো তখনই লাইট চলে গেছিল আর অন্ধকারে আমি নিচে লাফালাম। ওই লাফাতে গিয়ে চোট লেগে গেছে। ওই রুমের মধ্যে তুই ছাড়া সেই সময় আর কেউ ছিল না। তুই খুন না করলে কে খুন করবে? না স্যার, আমি ছাড়া অন্য কেউ ছিল ওখানে। কে? কে? কে তুমি? হ্যাঁ, অন্ধকারে মুখটা তো ঠিক দেখতে পাইনি, তবে ওর ঘড়িটা চকচক করছিল। ঘড়ি?
সন্দীপ তো কোনো ঘড়ি পড়েছিল না। স্যার ও মিথ্যে বলছে, কোনো মানুষ ছিল না, কোনো ঘড়ি ছিল না। কেউ ছিল কি ছিল না তার উত্তর তো ওই দিতে পারবে। জ্ঞান, উনি আজ কেমন আছেন? স্যার আগের থেকে বেটার, কিন্তু আজকে কিছু জিজ্ঞাসা করতে চান ওনাকে? শুরু করি। শিওর স্যার, কিন্তু আপনারা যা জিজ্ঞেস করতে চান একটু স্লোলি জিজ্ঞাসা করবেন স্যার, যাতে উনি আপনাদের এক একটা শব্দ বুঝতে পারেন স্যার। হ্যাঁ জ্ঞানবাবু, এ রমেশ, এ একজন চোর। যে রাতে সন্দীপ বাবুর খুন হয়েছিল ও এখানে চুরি করতে এসেছিল। ও বলছে যে সেই রাতে এখানে অন্য কাউকে দেখেছিল। রমেশ, ওই রাত্রে তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাও। হ্যাঁ স্যার, স্যার আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এখানে এলাম, আর তারপর আমি এদিকে দেখলাম, আর যখনই আমি এখানে পৌঁছালাম দেখলাম সন্দীপ ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পেছন দিকে ঘুরলাম আর তখনই কারেন্ট চলে গেল। এখানে দাঁড়িয়েছিলে মানে উনি নিশ্চয়ই তোমাকে দেখেছেন। আচ্ছা, ও কি এখানে ছিল? আচ্ছা, রমেশই কি খুন করেছিল? নো নো স্যার, নো মানে না স্যার, আমি বলেছিলাম না আমি মারিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আপনি এটা বলুন, আপনি কি খুনিকে দেখেছেন? আপনি চেনেন খুনিকে? আচ্ছা, খুনি এই মুহূর্তে এই রুমে আছে? তার মানে খুনি আমাদের মধ্যে কেউ একজন। আপনার কোনো স্টুডেন্ট? নার্স কিংবা ওয়ার্ড বয়? এসবের মধ্যে আপনারা আমাকে কেন টানছেন? আপনি যদি কিছু করেই না থাকেন, আপনি ভয় পাচ্ছেন কেন? জ্ঞানবাবু, তাহলে শুধুমাত্র তো আপনার ফ্যামিলির লোকেরা আছে। বাবা, তুমি এসব কি বলছো? হ্যালো, রিল্যাক্স, ওখানে দাঁড়িয়ে থাকো। যাও, ওখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, এটা বলুন, আপনার ছেলেই কি খুনি? এখন তো শুধু আমিই আছি, কিন্তু আমি এই খুন করিনি। জ্ঞানবাবু, আচ্ছা জ্ঞানবাবু, রিনা খুনি?
আপনি আমাদের বললেন যে আপনার পরিবারেরই কেউ খুনি, তাহলে সে কে? এম? আপনাদের মধ্যে কার নাম এম থেকে শুরু হয়? মি মানে উনি? জ্ঞানবাবু, আপনি বলছেন যে খুন আপনি করেছেন? বুঝতে পারছি না ইনি কেন আমাদের সঙ্গে এরকম খেলা খেলছেন। কালকের কাগজে হয়তো আসবে যে সিআইডি নাকি খুনের অপরাধে এমন লোককে অ্যারেস্ট করেছে যে নাকি প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর ধরে। খুনি নিশ্চয়ই জ্ঞানবাবুর আশেপাশের কেউ। উনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন, জানি না কেন। সমস্ত অভিযোগ উনি নিজের মাথায় নিচ্ছেন। যদি সে আপন কেউ হয় তাহলে সেই ছুরি ওনার হাতে কেন দিতে যাবে? অন্য কারোর হাতে দিত, যাকে সহজেই বিশ্বাস করা যেত। আর কারোর ওপর যদি দোষ চাপানোরই হয় তাহলে জ্ঞানবাবু ওকে বাঁচাচ্ছেন কেন, যখন এই সন্দীপ বাবু ওনার খুব ভালো বন্ধু, ভাইয়ের থেকে। এটাই তো সব থেকে বড় বন্ধু, ভাইয়ের থেকেও বড় বন্ধু। কিছু তো একটা গোলমাল আছে। এ কি সত্যিই বন্ধু নাকি শত্রু? জ্ঞানবাবুর ছেলে বলছিল সন্দীপ বাবু ওনাকে 2 বছর ধরে টাকা পাঠাচ্ছিল, ওনার অসুখের সময় ওনার পাশে ছিল। তার উপরে স্যার ঘটনার দিন সন্দীপ 25 লাখের চেক নিয়ে এসেছিল। ওনার ফ্যামিলি মেম্বার তো এটাই ভাববে যেটা দেখানো হয়েছে। আর সব সময় পর্দার পিছনের খেলাটা অন্য কিছু হয়ে থাকে, অন্য রকম হয়ে থাকে। কিন্তু স্যার, পর্দার আড়ালের সত্যিটা তো শুধুমাত্র জ্ঞানবাবুই জানেন, আর উনি তো সত্যি কথা বলছেনই না। জ্ঞানবাবু সত্যি কথা বলছেন না তো কি হয়েছে বস? ওর মস্তিষ্ক তো সত্যি কথা বলবে। আমার জ্ঞানবাবুর মস্তিষ্ক চাই। জ্ঞানবাবুর মস্তিষ্কটা এনে দাও, তারপর দেখবে তুড়ি মেরে খুনির কাছে পৌঁছে যাবো। ডক্টর সালুকে, এটা কি ধরনের ডিমান্ড করলেন আপনি? কারণ মস্তিষ্ক কি করে নিয়ে আসা সম্ভব? কেন হবে না ফেডরিক? এই কেসে ওনার মস্তিষ্ক তো ওকে এনে দিতেই পারি আমরা। কেননা গত 2 বছরে ওনার মস্তিষ্কে যা কিছু ঘটেছে সব বিসিআই মেশিনে রেকর্ড হয়েছে। এক্স্যাক্টলি বস। আর এই মেশিনে আমাদের বলবে যে জ্ঞানবাবুর সঙ্গে ওর কি আর কেমন সম্পর্ক ছিল। হ্যাঁ ফেডরিক, সব ডেটাগুলো নিয়ে এসো বিসিআই মেশিনের। আর দয়া স্যার, রমেশকে ওনাদের বাড়িতে নিয়ে যাও, আর ওখানে যে কয়জন লোক ছিল সবার ঘড়ি চেক করাও। স্যার এখনো আমাদেরকেই সন্দেহ করছেন? হ্যাঁ, আর ততক্ষণ সন্দেহ করব যতক্ষণ আসল খুনিকে পাওয়া যায়। কিন্তু জ্ঞান স্যার তো বলেই দিয়েছেন আমরা সবাই নির্দোষ, তাও আপনারা। হতে পারে উনি মিথ্যে কথা বলছেন তোমাদের মধ্যে কাউকে বাঁচানোর জন্য। তাহলে আপনারা আসল খুনিকে কিভাবে খুঁজবেন? সিআইডি এই দায়িত্ব আমাকে দিয়েছে, কেননা সেই রাতে আমি খুনির ঘড়িটা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেদিন তো ঘরে অন্ধকার ছিল, তুই ঘড়ি কি করে দেখলি? ম্যাডাম, এই পৃথিবীর বেস্ট চোর আমি। যে জিনিসের দিকে নজর দিই মাথায় পুরো কুষ্টি চেপে যায়। তাহলে দুনিয়ার বেস্ট চোর বাবু, কাজে লেগে যান। সস্তা, টেকসই, সুন্দর, 11,000 টাকা। না, এ নয়। না স্যার, আপনি একটু হাতটা দেখাবেন? এও নয়, এটা তো একেবারে বেকার। ও হ্যালো, বেকার এটা? 2 লাখ টাকা দাম। আরে ম্যাডাম, 2 লাখের ঘড়ির কপি, এটা ডুপ্লিকেট মাল। চোর বাজারে এর গুদাম আছে, 1500 টাকাতে আনিয়ে দেবো। হাতটা দেখি। হাত কেন কাঁপছে আপনার সকাল সকাল? না স্যার, এও নয়। স্যার অ্যাকচুয়ালি আমার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে। ছোটবেলা থেকেই আমার হাত কাঁপে, আমি কোনো কিছু ভালোভাবে ধরতে পারি না। পঙ্কজ, একটু ওই পেনটা দাও ওকে। ঠিক করে ধরবেন আপনি। এ তো পেনটাও ধরতে পারছে না। স্যার অ্যাকচুয়ালি জ্ঞান স্যার আমার এই প্রবলেমটাই সলভ করতে চেয়েছিলেন। উনি এর সাথে রিলেটেড রিসার্চও করছিলেন, কিন্তু হয়তো ভাগ্যের সম্মতি ছিল না এতে। আর
জ্ঞান স্যারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভরসা রাখো, এর কোনো না কোনো চিকিৎসা তো হয়েই যাবে। তুমি দেখো বাকিদের ঘড়িগুলো। না স্যার, এদের মধ্যে কারোর ঘড়িই নয়। কারোর কাছেই নেই? হতে পারে খুনির কাছে একের থেকে বেশি ঘড়ি আছে। ওই দিন ও যে ঘড়িটা পড়েছিল আজ ওটা পড়েনি। হায় ভগবান, আপনি এখনো সন্দেহ করছেন? পঙ্কজ, এই রমেশকে নিয়ে যাও। পৃথিবীতে যত ঘড়ি আছে, যত মডেলের রয়েছে, সবগুলো দেখাও ওকে। স্যার, যত ঘড়ি আছে, যত মডেল আছে, সব? তবেই তো জানা যাবে খুনি কোন মডেলের ঘড়ি পড়েছিল। এক মিনিট একটু এদিকে আয়, এদিকে আয়। এই নাও, নিজের মানিব্যাগ সাবধানে রাখবেন যখন এই লোকটার সাথে আছে। হ্যাঁ, বলেছিলাম না পৃথিবীর বেস্ট চোর আমি। আর দীপিকার ইয়াররিং আমার ইয়াররিংস? বার কর। স্যার, আপনি এটাও দেখে ফেলেছেন? সিআইডি থেকে কিছু লুকোনো যায় না। হ্যাঁ, যা। আয় বেস্ট চোর, এদিকে আয়। আপনারা এটা বলুন যে এই জ্ঞানবাবু আর সন্দীপের মধ্যে কোনো কি প্রবলেম চলছিল? স্যার, খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে জ্ঞানবাবু সন্দীপবাবুর খুনের অভিযোগ নিজের মাথায় নিলেন কেন? ওনাদের দুজনের ভেতরে কোনো টেনশন হয়েছিল? না স্যার, কোনো টেনশন তো ছিল না, কিন্তু একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছিল। অ্যাক্সিডেন্টের ঠিক আগে ওনার বিসিআই মেশিনটা একটা পয়েন্টে এসে আটকে গেছিল, আর কোনো রকম সলিউশনও পাওয়া যাচ্ছিল না। এই জন্য জ্ঞান স্যার সবসময় বিরক্ত থাকতেন আর খুব রাগও করতেন। হ্যাঁ স্যার, যখন সন্দীপ আঙ্কেল বাবাকে বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তখন বাবা ওনার উপরও রেগে গেছিলেন। হ্যাঁ স্যার, এর জন্য হয়তো উনি জোরে গাড়ি চালাচ্ছিলেন আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এক মিনিট। যদি এই অ্যাক্সিডেন্টটা বিসিআই মেশিন তৈরি হওয়ার আগেই হয়েছিল, তাহলে এই বিসিআই মেশিনটা কাজ করছে কি করে? স্যার, সন্দীপ আঙ্কেল সেটা কমপ্লিট করেছিলেন। সন্দীপ বাবু? কিন্তু উনি তো কোনো সায়েন্টিস্ট ছিলেনই না। হ্যাঁ, কিন্তু জানি না স্যার, সন্দীপ আঙ্কেল ওই মেশিনের সব সমস্যাগুলো ঠিক করে দিয়েছিলেন স্যার। আর বাবার অ্যাক্সিডেন্টের 1 মাস পরেই ওটা কাজ করতে শুরু করে দেয়, আর প্রজেক্টও সাকসেসফুল হয়েছে স্যার। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? একজন নন সায়েন্টিস্ট এরকম কমপ্লিকেটেড মেশিন কি করে চালু করতে পারে, যেটা ওনার মতো বৈজ্ঞানিকই শুরু করতে পারেননি? বোধহয় আন্দাজি করে ফেলেছিলেন। মাই গড, গত 2 বছরে এত ডেটা বেরিয়েছে ওনার একার? হ্যাঁ বস, আর এই পেপারগুলোর প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখতে হবে যে সত্যিটা কি ছিল যেটা জ্ঞানবাবু আমাদের থেকে লুকোতে চাইছেন। এক একটা শব্দ, এক একটা অক্ষর জুড়ে তার প্যাটার্ন বানিয়ে দেখতে হবে। চলে এসো, সবাই মিলে কাজ করি। সবাই চলে এসো। রেডি? কি হলো স্যার, কি পেলেন? জানতে পারা গেছে যে আসলে ওই রহস্যটা কি, আর এই রহস্যে আছে একটা ভিলেন। জানতে পেরেছি যে জ্ঞানবাবু কিভাবে একটা একটা অক্ষর জুড়ে এই ঘটনাটাকে ব্যাখ্যা করেছেন। অক্ষর, অক্ষর থেকে তৈরি শব্দ, আর শব্দ থেকে তৈরি বাক্য, সেন্টেন্স। না জানি কত সময় লেগেছিল ওনার পুরো ঘটনাটা, পুরো সত্যিটা এভাবে বলার জন্য। হ্যাঁ বস, কম করে 6 মাস। আর সেটা তখন শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টের ঠিক আগে। আজকের পর থেকে এই কোম্পানিতে তুমি সাইলেন্ট পার্টনার, আর তোমার লাভ শুধুমাত্র 5% হবে, আর তার থেকে বেশি তুমি 1 টাকাও পাবে না। ওকে 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 ওকে, আমার মনে হচ্ছে তোমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি সফল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সফল হয়ে গেছি, কিন্তু আমি এই মেশিনটা গরিবদের জন্য বানিয়েছি, মানবতার জন্য বানিয়েছি, তোমার মতো লোভী মানুষদের জন্য বানাইনি। আজকের পর থেকে আমরা একসাথে কাজ করব না। আমি যাচ্ছি, কফির জন্যে বৌদিকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি।
হলো? হঠাৎ করে গাড়ি ব্রেক ধরছে না কেন? ব্রেক ছুঁয়ে কি হলো? এবার বুঝতে পেরেছো আমাকে ঘাঁটানোর পরিণাম? আমাকে তুমি 5% দিতে যাচ্ছিলে, তাই না? এবার দেখো, আমি তোমাকে 5% দেব সারা জীবনের জন্য। তার মানে সন্দীপ যে বন্ধুত্বের নাটকটা করছিল আসলে ও মুখোশ পড়া শয়তান ছিল। আর স্যার, যদি পুরো ডেটা এই কাগজে লেখা থাকে, তার মানে হলো জ্ঞানবাবু এই কথাটা নিজের মনে রাখেননি, কাউকে না কাউকে সন্দীপবাবুর আসল উদ্দেশ্যটা বলেছেন। আর উনি এ ব্যাপারে যে বা যাকে সত্যিটা বলেছিলেন সেই হলো অপরাধী, সেই হলো সন্দীপের খুনি। কিন্তু স্যার, যদি খুনি জ্ঞানবাবুর হয়ে প্রতিশোধ নিতে চাইতো, তাহলে খুনি ছুরিটা জ্ঞানবাবুর হাতে কেন ধরালো? ওনাকে ফাঁসাতে চাইছিল? না পুরবী, আমার তো মনে হয় না। খুনি ওনাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, যে এটা বোঝাতে চেয়েছিল যে দেখুন, আমি আপনার হয়ে সন্দীপকে মেরে ফেলেছি, আপনার প্রতিশোধ আমি নিলাম। আর তাকে বাঁচানোর জন্য জ্ঞানবাবু পুরো অভিযোগ নিজের উপর নিয়ে নিয়েছেন। দয়া, খুনির কাছে পৌঁছানোর একটাই রাস্তা আছে, সেই ঘড়িটা, রিস্ট ওয়াচ, যেটা রমেশ দেখেছিল। আরে ভাই, তাড়াতাড়ি কর, এত সময় নেই আমাদের কাছে। পঙ্কজ, আরে দেখছি তো কি আমি। হয়েছে? স্যার, কি হলো রমেশ, মজা আসছে কি না? যথেষ্ট স্যার, আমি হাত জোড় করছি, আমি আর ঘড়ি দেখতে পারবো না। 10,000-এর উপর ঘড়ি আমাকে দেখানো হয়েছে, আমার মাথা ঘুরছে স্যার। যতক্ষণ না ঘড়ির মডেল খুঁজে পাচ্ছিস ততক্ষণ বাড়ি যেতে দেবো না তোকে। স্যার, 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 আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি বলছি বাপের জন্য আর চুরি করবো না, আমাকে বাড়ি যেতে দিন স্যার। ওট 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 ওট, জানা তো দরকার ওই রাতে তুই ওখানে কোন ঘড়িটা দেখেছিলি? হ্যাঁ, এখন আর কটা ঘড়ি দেখবো স্যার? এতগুলো ব্র্যান্ডের এতগুলো মডেল দেখলাম স্যার, ওগুলোর মধ্যে কোনোটাই নয় ওটা। তো কোনো মডার্ন ঘড়ি ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, একদম মডার্ন ঘড়ি ছিল। ঘড়ি তো ছিল, কিন্তু ঠিক ঘড়ির মতো দেখতে ছিল না। কি বললি? মডার্ন ঘড়ি ছিল অথচ ঘড়ি নয়? হ্যাঁ। ঘড়ি দেখেছিস তো? ড্রয়িং করাতে পারবি? ঠিক আছে পুরবী, একে দিয়ে স্কেচ বানাও। স্যার, হ্যাঁ স্যার, এইটা মাই গড, কি হলো? 1 মিনিট বস, একদম জ্যাকপট লেগে গেছে। রমেশ, এদিকে এসো। ওকে, মন দিয়ে দেখো, এই ঘড়িটাই ছিল। এটাই ছিল, একদম এটাই ছিল স্যার। এটা কিরকম ঘড়ি স্যার? চুরি করলে কত পয়সা পাবো? পয়সা নয়, টাকা পাবে, লাখ লাখ টাকা। এত দামি ঘড়ি এটা? ঘড়ি নয়, এটা স্যাটলা বলে একে, স্যাটলা। স্যাটলা? এবার খুনি কে সেটাও আমি বলতে পারি। কে এই খুনি? সে আপনি একটু আপনার হাজবেন্ডকে ডাকুন। কিন্তু আপনারা কারা? আপনি ডাকুন না ওনাকে, উনি চেনেন আমাদের। সোনু, সোনু একটু বাইরে এসো, কারা দেখা করতে এসেছে? আপনারা এখানে কি ব্যাপার? এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখা করে যাই। আমি এরকম কথা আগেও শুনেছি। দেখা করে যাই না, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাই। গ্রেপ্তার? কিন্তু কিসের জন্য? আপনার স্বামী সন্দীপকে খুন করেছে। স্যার, আমি আপনাদেরকে বলেছিলাম তো, এই দেখুন, আমি ঠিক করে জলটাই খেতে পারি না, কারণ মার্ডার কি করে করব? খুন তো করেছো, আর তুমি এই হাত দিয়েই করেছো। কোথায় সেই সেটলা ওয়াচ? হ্যাঁ, ঘড়ি কোথায়? স্যার, আপনারা কোন ঘড়ির কথা বলছেন আমি কিচ্ছু জানি না। এক্ষুনি তুমি জানতে পারবে কোন ঘড়ির কথা বলছি। ফ্রেডি, পঙ্কজ, ঘরের তল্লাশি নাও। পঙ্কজ,
উপরে যা, আমি বেডরুমটা দেখছি। কিচ্ছু নেই। কি ফুটলো? স্যার, স্যার, বালিশটার মধ্যে কিছু একটা আছে। বালিশের ভেতরে? তাই তো, ঘড়ির মতো দেখতে। হ্যাঁ, এই ঘড়িটা কার? আর এই বালিশের ভেতরে কি করছে? আমি কি করে জানবো? যে দোকানদারের থেকে বালিশটা কিনেছিলাম তারই হবে। বড় এটা। স্যার, আমি কারোর ঘড়ি কেন পড়তে যাবো স্যার? তুমি এটা পড়বে নাকি অ্যারেস্ট করবো আমরা? অভিজিৎ, একটা কাজ করি, আগে আগে ঘড়ি পরাই, হাত করা তো নিজের থেকেই লেগে যাবে। হ্যাঁ, নাও ওই ঘড়িটা খোলো। স্যার, আরে বাহ, দেখো এর হাত কাঁপা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্যার, তো চমৎকার হয়ে গেল, এর হাত কাঁপা থেমে গেল। এটা কোনো চমৎকার নয়, এটা সায়েন্স। এবার দেখো এই ঘড়িটা পরার পরে সোনু কত সহজে খুন করতে পারে। স্যার, কিন্তু এই ঘড়িটা কাজ করে কি করে? এটাকে সেটলা বলে পঙ্কজ। মোশন সেন্সর আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক দিয়ে বানানো হয় এই ঘড়ি, কারণ ওর মতো যাদের এই রোগ আছে তাদের জন্য, মানে যাদের হাত কাঁপে। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার, প্রতিশোধ আর প্রতিশোধ। জ্ঞান স্যার আমাকে বিসিআই এর সাহায্যে সবকিছু বলে দিয়েছিলেন। আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার শত্রুদের শাস্তি দিলেই আমি একটু শান্তি পাবো। এটা আমার তরফ থেকে ছোট্ট গুরুদক্ষিণা মনে করতে পারেন। সেদিন কোম্পানির অ্যানিভার্সারি ছিল আর আমি জানতাম যে সন্দীপ ওখানে নিশ্চয়ই আসবে। প্রত্যেকবারের মতন জ্ঞান স্যারের সাথে ও ওটাই করবে। জ্ঞান স্যারের সাথে কথা বলার আগে ও সবাইকে বাইরে বের করে দিত, যাতে ও স্যারকে অপমান করতে পারে। কিন্তু এইবারে ও এটা জানতো না যে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। আজ আমাদের কোম্পানির 5 বছর পূর্তি। যখন বাড়ির প্রত্যেকে রুমের বাইরে এক এক করে চলে গেল, তখন ওদের খেয়াল ছিল না যে আমি ওদের সাথে নেই। দেখো আমি কেমন বন্ধু। আ প্রমিস ইজ আ প্রমিস মাই ফ্রেন্ড, অ্যান্ড ইউ নো অ্যাজ আই কে কে তুমি? হ্যাঁ, আর তারপরে আমি কারেন্ট অফ করে দিই আর জ্ঞান স্যারের সামনে আমি ওকে মেরে ফেলি। আর তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে জ্ঞান স্যারের হাতে ছুরিটা ধরিয়ে দিই। আর বাকিরা সবকিছু জানার আগেই আমি সবার মধ্যে দাঁড়িয়ে পড়ি। তুমি প্ল্যানটা তো ভালোই করেছিলে, কিন্তু কপালটাই খারাপ। রমেশ ওখানে আসে চুরি করতে, আর ও তোমার এই ঘড়ি দেখে নিয়েছিল। এমনিতেও স্যার কিছুই লুকিয়ে রাখা যায় না। রমেশ না এলেও আজ নয় কাল আমাকে আপনারা ধরেই ফেলতেন। তুমি যখন সবকিছুই বোঝো, তাহলে এরকম অপরাধ কেন করলে? জ্ঞান স্যারের ঋণ শোধ করতে। এটা শুধু ঘড়ি নয়, আমার মতো মানুষের কাছে এটা নতুন জীবন, যে জীবনটা জ্ঞান স্যার উপহার দিয়েছিলেন। উনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে বিজ্ঞানের ক্ষেত্রে আমি এগিয়ে যেতে পারি। যেভাবে উনি তোমার সমস্যার সমাধান করেছিলেন, তুমিও সেরকম সমাজের ভালোর জন্য কোনো কাজ করতেই পারতে। কিন্তু তুমি আলোর দিকে যাওয়ার পরিবর্তে অন্ধকারের দিকে চলে গেলে। আর এমন অন্ধকূপে পৌঁছলে যেখানে আসার কোনো আলোই নেই। যদি কিছু থাকে, সেটা হলো শুধু ফাঁসির দড়ি।